সালাম আলাইকুম। প্রিয় দর্শক, জানেন যে গতকালকে বাংলাদেশের রাজনীতিতে বড় দুটো ঘটনা ঘটেছে। একটা ঘটনা হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে জাতীয় সংসদ ভবনের সামনে। প্রধান উপদেষ্টা প্রায় সকল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দাঁড়িয়ে এখানে ঘোষণাপত্র পাঠ করেছে। এই ঘোষণাপত্র নিয়ে এখন পর্যন্ত খুব সমালোচনামূলক আলোচনা খুব বেশি একটা দেখছি তা নয়, কিন্তু কিছু কিছু আলোচনা হচ্ছে যে ঠিকভাবে সেটা পুরো ইতিহাসকে তুলে আনতে পারবে, এর প্রয়োজনীয়তা ছিল হয়তো। আর এর কয়েক ঘন্টা পর রাত 8:30টায় প্রধান উপদেষ্টা ডক্টর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এবং সেই ভাষণ লম্বা ভাষণ ছিল। সেই ভাষণে অনেক কিছু ছিল, সব নিয়ে আলোচনা করার দরকার নেই। কেবল একটা পয়েন্ট মানুষের কাছে যেটা আমি গুরুত্ব পেয়েছি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে নির্বাচনের সম্ভাব্য একটা সময় উনি ঘোষণা করেছেন যে আগামী রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুটো বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা বসেছি, এবং মাত্র একদিনের ব্যবধানে আমরা এমন একজন অতিথিকে আনতে বাধ্য হয়েছি যে আমার কাছে মনে হয়েছে উনি এই ব্যাপারে যথাযথ আলাপ করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট পার্সন। তিনি হচ্ছেন আপনাদের প্রিয় মুখ, মেজর অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ভাই। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। জি, বলেন আপনার কি প্রথমে আমি আমি চাই যে আপনি প্রথমে নির্বাচন প্রসঙ্গ নিয়ে বলেন। জি, এই যে নির্বাচনের তারিখ ঘোষণা, এতদিন পরে ঘোষণা, অনেকদিন ধরে তো নির্বাচনের একটা রোড ম্যাপ চাওয়া হচ্ছিল, উনি কেন দিচ্ছিলেন না সেই ব্যাখ্যাও দেন নাই, কিন্তু অবশেষে একটা ঘোষণা করেন। আপনি এটাকে কিভাবে বলেন? ধন্যবাদ আপনাকে। আসলে আহ, মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব জাতীয় উদ্দেশ্যে ভাষণটা দিয়েছেন। ভাষণটাকে উনি অনেকটা মানে অপ্রস্তুত এবং কি বলবো, যেটা আহ, যে ঘোষণাপত্র দিয়ে আসছেন সেই ঘোষণাপত্রের অসমাপ্ত ঘোষণা হিসাবে উনি এটাকে দিয়েছেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে উনি আহ, ওনার বক্তব্যের একটা হঠাৎ করে মাঝখানে নির্বাচনের বিষয়টা নিয়ে আসছেন। এটা প্রথম দিকেও বলেন নাই, লাস্টের দিকে বলেন নাই। প্রথমে উনি বক্তব্য দিয়ে ওনার নিজের কৃতিত্বের কথা একটু বলেছেন, বলার পরেই একটা নির্বাচনের কথা বলেছেন। ঘোষণাপত্রে উনি বলেছিলেন যথাশীঘ্র নির্বাচন হওয়ার একটা প্রস্তাব উনি রেখেছিলেন। এসে ভালো। আমি আপনাকে বলেছিলাম যে গৃহযুদ্ধে এড়াইতে হলে নির্বাচনের তারিখ ঘোষণা ছাড়া তার সামনে কোনো বিকল্প নাই। এবং ওটি ওটি উনি যেটা জনসমক্ষে প্রকাশ করতে পারেন নাই, মানুষের উপস্থিতিতে প্রকাশ করতে পারেন নাই, যেটা হয়তো ওখানে করলে মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা বোঝা যেত। উনি যে ঘোষণাটা টেলিভিশনে এসে দিয়েছেন, এটা যদি আহ, সংসদ ভবনের সামনে যখন জনগণ লক্ষ 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 জনগণ ছিল যেখানে, তারা সঙ্গীত উপভোগ করছিল, সেখানে উনি দিতেন, তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে জনগণের প্রতিক্রিয়াটা বেরিয়ে আসতো। জনগণ এটাকে কিভাবে নিচ্ছে এটা জানতে পারতাম আমরা, এবং সবাই জানতে পারতো। এবং আমার মনে হয় একটা ইতিবাচক ফলাফল উনি নিয়ে যেতে পারতেন। কিন্তু সেটা না করে উনি আহ, সেটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। হ্যাঁ, আমরা সমালোচনা করবো না, আমরা সবকিছু সমালোচনা করা তাহলে বলবে যে আমরা যাই করি আপনার তাই সমালোচনা করেন। আমি ওনাকে ধন্যবাদ জানাবো এবং মোবারকবাদ জানাবো যে উনি নির্বাচনে তারিখটা ঘোষণা করেছেন এবং অত্যন্ত বলিষ্ঠ একটা পদক্ষেপ নিয়েছেন। এবং আমি মনে করি নির্বাচনটি হবে বাংলাদেশের আগামী সমস্যার সমাধানের একটি ইতিবাচক পদক্ষেপ। এখানে কে বিরোধিতা করলো না করলো উনি সে ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, বলেছেন যে বিদেশি শক্তি বা বাইরে থেকে কেউ এটাকে নস্যাৎ করার চেষ্টা করতে পারে। যেহেতু এই ব্যাপারে উনি সজাগ আছেন, কাজে সজাগ যেহেতু আছেন, কাজে এটা নিয়েও ভাবনার কিছু নাই। তবে আমি ওনাকে একদম স্বাগতম জানাবো, উইদাউট এনি ডাউট অ্যান্ড প্রোজ এন্ড কনস। আমি এটার উপরে কোনো যদি ইতি না রেখে, কোনো কিছু না রেখে আমি ওনাকে স্বাগতম জানাবো। এবং নির্বাচনের তারিখটা উনি একদম সুস্পষ্ট করে দিয়েছেন যে ফেব্রুয়ারি রোজার আগে এটা করার জন্য। তবে ধরে নিতে পারছি যে 8 থেকে 10, 12, 15 বড়জোর এর মধ্যে হয়তো নির্বাচনটা হয়ে যাবে। অনেকে সম্ভাব্য তারিখ বলতেছে 12ই ফেব্রুয়ারি, এটা হয়ে যেতে পারে। তবে আমি মনে করি এটা বলিষ্ঠ পদক্ষেপ, সাহসী পদক্ষেপ এবং সঠিক পদক্ষেপ যেটা উনি নিয়েছেন, এবং জনগণ এটাকে গ্রহণ করবে।
সবকিছু তো পক্ষে বিপক্ষে মানুষ থাকবেই। কত মানুষ পক্ষে আছে কত মানুষ বিপক্ষে আছে এটাই প্রমাণিত হবে নির্বাচনের মাধ্যমে। এবং এই নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি করতে চায় তাকে কঠোর হস্তে দমন করাই হবে সরকারের দায়িত্ব, অন্যতম দায়িত্ব। কারণ আমরা সময় নষ্ট করতে চাই না। আমরা এটাকে যত তাড়াতাড়ি সম্ভব, দ্রুত সম্ভব উনি নির্বাচনের চিঠিটা দিয়ে দিবেন। চিঠিটা দিয়ে দিলেই আর অন্যরকম কোনো রকম সন্দেহ থাকবে না। আশা করতেছি পারি ওনার যদি উদ্দেশ্য 100% সৎ থাকে, তাহলে আমি কামনা করব, জনগণ কামনা করবে যে এই চিঠিটা আজকের মধ্যে হয়তো উনি দিয়ে দিবেন। মানে 2 লাইনের চিঠি, এর মধ্যে কোনো কিছু বাট কিন্তু তো নাই, কারণ এটা তো আমাদের রাষ্ট্রীয় আস্থাচারে, রাষ্ট্রীয় মধ্যে নিয়ম মধ্যে আছে ইসি কমিশন কিভাবে কাজ শুরু করবে, কি করতে হবে। জি, এবং ইসির জন্য এখানে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে আপনি বললেন যে নির্বাচনের চিঠিটা দিয়ে দিবেন, এখন আমার প্রশ্নটা হলো যে এই যে বর্তমান নির্বাচন কমিশন আছে, ওনারাই নির্বাচন পরিচালনা করবেন। এরই মধ্যে কিন্তু নির্বাচন কমিশনের সক্ষমতা অথবা নির্বাচন কমিশনের নানা আচরণ নিয়ে কিছু কিছু প্রশ্ন কিন্তু উঠেছে। তো আপনি কি এই যে বর্তমান নির্বাচন কমিশন, যদি এদের কোনোই পরীক্ষা এখন বলতে হয়নি, তারপরে এদের কর্মকাণ্ড কথাবার্তা এসব দেখে আপনার কি মনে হয় যে এই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশিত একটা নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতা রাখেন? আমি মনে করি যেহেতু এই নির্বাচন কমিশনকে নতুন গঠন করা হয়েছে এবং ডক্টর ইউনূস সাহেব গঠন করেছেন, এবং উনি ওনার কালকে বক্তব্যে বা অন্য কোথাও এমন কোনো আভাস ইঙ্গিত দেন নাই যে তাদের আহ, কার্যক্ষমতা বা কর্মক্ষমতার উপর তার কোনো সন্দেহ আছে। তিনি স্পষ্ট বলে দিয়েছেন চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে তারা নির্বাচন কমিশন কাজ শুরু করে দিবে। উনি বলেন না, এখানে কোনো স্কোপ রাখেন নাই যে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করবেন বা একটা সময় নেবেন, সময় নিয়ে নির্বাচন পুনর্গঠন করে তারপরে চিঠি দিবেন। উনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করে দিবে, এবং তারিখটা উনি বলে দিয়েছেন এর মধ্যে হইতে হবে। তার মানে উনি ডাইরেক্টিভও দিয়ে দিয়েছেন, পাশাপাশি উনি নির্বাচন কমিশনের স্বাধীনতা দিয়ে দিয়েছেন। কিন্তু অ্যাক্টিভ ইফ রেখেছেন, মানে একটা বাধা রেখেছেন যে উনি একটা চিঠি দিবেন, লিখিত চিঠি দিবেন। সেই চিঠিটা আমি মনে করি জাতীয় বৃহত্তর স্বার্থে এবং ওনার কমিটমেন্ট অনুযায়ী যে যত তাড়াতাড়ি দিতে পারবেন ততই ওনার স্বচ্ছতা প্রমাণিত হবে, ততই উনি যে সিরিয়াস এটা প্রমাণিত হবে। এই জন্য আমি আশা করছি আজকে ওয়ার্কিং ডে এই 2 লাইনের, কারণ চিঠি ব্যাপারে তো কোনো বাধা আসে নাই। এবং সবচেয়ে মজার জিনিস হলো আহ, গত রাত্রে কিন্তু তাৎক্ষণিকভাবে কেউ এর বিরোধিতা করে নাই। কোনো রাজনৈতিক দল কিন্তু তাৎক্ষণিকভাবে বিরোধিতা করে নাই। এবং জি, এখন পর্যন্ত আমরা যতটুকু জানি কোনো রাজনৈতিক দল এই ব্যাপারে নেগেটিভ কিছু বলে নাই, নেতিবাচক কিছু বলে নাই। কিন্তু বিস্তারিত মন্তব্য তারা তাদের দলীয় ফোরামে আলোচনা করে তারা দিবেন। তো ইনি যদি মনে করেন যে কেউ বাধা দিতে পারে এই জন্য অপেক্ষা করে চিঠি দেরি করেন, তাহলে মনে হবে উনি সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। তো ওনার সদিচ্ছাটাকে প্রমাণ করার জন্য আমার কামনা থাকবে, আমি যেটা আশা করব বা জনগণও যেটা আশা করছে, সেটা হচ্ছে উনি যত যত তাড়াতাড়ি বলবো না, আমি বলবো আজকের মধ্যেই চিঠিটা উনি দিয়ে দিবেন। তাহলে ওনার অবস্থানটা জাতির সামনে অনেক পরিষ্কার হয়ে যাবে, এবং ওনার পদক্ষেপটা ইতিবাচক, এবং ওনার অ্যাকশনটা যে একটা অত্যন্ত বলিষ্ঠ এবং সাহসী এবং উনি সৎ উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, এটা জাতির সামনে প্রমাণিত হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা প্রসঙ্গ। আহ, গত বেশ কিছুদিন ধরে যখন নাকি বিএনপি নির্বাচনের রোডম্যাপ চাচ্ছিল, তখন বারবার বলা হচ্ছিল যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচন কি হবে। বিশেষ করে জামাতের পক্ষ থেকে আমি বলতে শুনছিলাম যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এইভাবে তো নির্বাচন হয় না। তো এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হয়েছে গত কয়েকদিন অথবা গত কয়েক মাসে, সেরকমও দৃশ্যমান কিন্তু নয়। তাহলে কি নির্বাচনের সময় এই বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এদের দ্বারাই সম্ভব হবে, নাকি এখানে সেনাবাহিনীকে আপনার মানে লাগানোর কোনো একটা প্রয়োজন থাকতে পারে মনে করেন? সংক্ষিপ্ত করে। এখানে আইন শৃঙ্খলা রক্ষায় তো সেনাবাহিনী ইতিমধ্যে নিয়োজিত আছে, এবং সেনাবাহিনীকে কিন্তু উইথড্র করা হবে না, হবে এটা কিন্তু বলা হয় নাই। এছাড়াও জি, আগেও বলে দেওয়া হয়েছিল যে আগামী নির্বাচনে 60,000 সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হবে, বিষয়টা পরিষ্কার। আর গতকালকে একটা সুষ্ঠু সফল অনুষ্ঠান করার মাধ্যমে জাতির সামনে সারা বাংলাদেশে কালকে যারা উৎসব আনন্দ হয়েছে, মানুষ সবাই ঘর থেকে বেরিয়ে আসছিল, তাতে প্রমাণিত হয়েছে যে সরকারের কাছে আইন শৃঙ্খলা অবস্থিতি নিয়ন্ত্রণে আছে। কালকে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।
ফলে আইন শৃঙ্খলা বাহিনী কৃতিত্ব নিতেই পারে যে না, রাষ্ট্রটা তাদের নিয়ন্ত্রণে আছে, যদি পলিটিক্যালি আদারওয়াইজ মোটিভেটেড না হয়, যদি তাদের উদ্দেশ্য অন্যদিকে না যায়, তাহলে আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে অত্যন্ত সুন্দরভাবে কাজটা করাতে পারবে। সবকিছু নির্ভর করে সরকারি সদিচ্ছার উপরে। এবং ডক্টর ইউনূস সাহেব তার জাতীয় উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ওনার সদিচ্ছার প্রমাণ রেখেছেন, সদিচ্ছা দেখিয়েছেন। এখন বাস্তবায়িত করতে উনি কতটুকু সদিচ্ছা রক্ষা করবেন সেটা নির্ভর করছে আজকালের মধ্যে। জি। এখন অন্য প্রসঙ্গে যাচ্ছি, একটু অন্য প্রসঙ্গ নয়, মানে একদম খুবই কাছাকাছি প্রসঙ্গ। সেটা হলো জুলাই ঘোষণাপত্র। কালকে একটু বৈরী আবহাওয়া ছিল, টিপ টিপ বৃষ্টি ছিল, এর মধ্যেও অনেক লোক মানিক মেয়ে এভিনিউতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডক্টর ইউনূসের ঘোষিত সেই জুলাই ঘোষণাপত্র শুনেছেন। আমরাও টেলিভিশনে দেখেছি। ঘোষণাপত্রটা বেশ বড়ই ছিল, আমার কাছে একটু বড়ই মনে হচ্ছিল। তো এই ঘোষণাপত্রটা আমার ধারণা, যেহেতু আগে হয়েছে, আপনি দেখেছেন এবং শুনেছেন এবং স্টাডি করেছেন, এই ঘোষণাপত্র নিয়ে আপনার কোনো মূল্যায়ন আছে? ধন্যবাদ আপনাকে। এই ঘোষণাপত্র নিয়ে আমি তো কালকে থেকে এটা নিয়ে একটু সিরিয়াসলি দেখাশোনা করার চেষ্টা করেছি। আমি এটার উপরে একটা একটা ছোট্ট একটা নোট তৈরি করেছি। আমি যদি অ্যালাউ করেন আমি সেই নোটটাই পড়ে শোনাই, তাহলে এটা তাড়াতাড়ি হবে। জি প্লিজ। আমার মতে জুলাই ঘোষণাপত্রটি ছিল একটি অত্যন্ত সূক্ষ্ম রাজনৈতিক দলিল, একটি বলিষ্ঠ রাজনৈতিক দলিল বলে আমি মনে করি, যা 2024 সালের গণ অভ্যুত্থানের পটভূমি, কারণ, ফলাফল এবং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো গঠনের অভিপ্রায়কে তুলে ধরা হয়েছে। এবং এটার মধ্যে আমি 5টি ইতিবাচক এবং 5টি নেতিবাচক পয়েন্টকে আমি আইডেন্টিফাই করেছি। জি। এখানে আমি সময় সময় দিয়েছি, 5টি ইতিবাচক পয়েন্ট বলেছি, 5টি নেতিবাচক। আমি সংক্ষেপে বলছি, ইতিবাচক 5টির মধ্যে আমি মনে করি এখানে গণ ইচ্ছার প্রতিফলন হয়েছে। প্রথমত আমরা যে দেখতে পাচ্ছি গতকালকে ওনার বক্তব্যের মধ্যে বা এটা ঘোষণার মধ্যে, গণ ইচ্ছার যে প্রতিফলন, সেই প্রতিফলন হয়েছে দীর্ঘকালীন আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগের রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয়েছে। একটি জনগণের সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকারের প্রতিশ্রুতির পূর্ণ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ একটি দলিল হিসাবে বাংলাদেশের মানুষের সামনে বহুদিন থেকে যাবে। দ্বিতীয়ত বলছি যে স্বৈরশাসনের বিরুদ্ধে অবস্থান, এটাকে গতকালকে পরিষ্কার করা হয়েছে। ঘোষণাপত্রে একদলীয় শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ দমন পীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক চেতনার পক্ষে একটি সাহসী পদক্ষেপ। এটাকে আমি মনে করি একটি ইতিবাচক জিনিস। 3 নম্বরে আমি মনে করি সাংবিধানিক সংস্কারের উদ্যোগ। প্রস্তাবে সংবিধানে গণতান্ত্রিক সংস্কারের কথা বলা হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে রাজনৈতিক সংকট এড়ানো এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা সম্ভব হতে পারে। এরকম সম্ভাবনা একটা উনি কালকে ওনার বক্তব্যে আমরা দেখতে পাই। 4 নম্বর যেটা দেখেছি আমরা, আমার আমার কাছে মনে হয়েছে শহীদদের স্বীকৃতি ও ক্ষতিপূরণ। গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইন সুরক্ষার প্রতিশ্রুতি একটি মানবিক ও ন্যায়সঙ্গত পদক্ষেপ। এটা খুবই মানে প্রয়োজন ছিল এবং এটা উনি পরিষ্কার করেছেন। কাজে মনে করি এই মানবিক পদক্ষেপটা জনগণের মাঝে একটা ইতিবাচক প্রভাব তৈরি করবে। জি। পঞ্চম যেটা আমার কাছে যে 5টিকে আমি হাইলাইট করেছি, এই জন্য 5টি বলছি। পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের অঙ্গীকার। ভবিষ্যৎ জলবায়ু সহিষ্ণু, ভবিষ্যৎ পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের অঙ্গীকার বর্তমান বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওনার যে জি। উন্নয়নের যে ধারাবাহিকতা, উন্নয়নের যে একটা ডক্ট্রিন উনি দিয়েছেন, এটা কিন্তু বিশ্বের সঙ্গে গ্রহণীয়। এই জি। 5টি ছিল মোটামুটি। আমি অনেকগুলো ইতিবাচক পয়েন্ট আরো আছে, কিন্তু আমি 5টাকে আলাদা করেছি। এই 5টি পয়েন্ট আমার কাছে মনে হয়েছে ইতিবাচক বলতে পারি। জি। আমি আর আমার নেতিবাচক 5টি বলুন। এর আর পাশাপাশি নেতিবাচক। 5টি নেতিবাচক আমি রেখেছি কম্পেয়ার স্টাডির জন্য, আপনাদের জন্য হয়তো ভালো হতে পারে। বুঝছি, প্রথমেই ছিল রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ভাষা। আচ্ছা। আচ্ছা। ওনার যে ভাষাটা ছিল সেটা ছিল রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ভাষা, যেটা মানুষের কাছে কাম্য ছিল না। ঘোষণাপত্রে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর, ব্যক্তিকেন্দ্রিক এবং বিদ্বেষমূলক ভাষা ব্যবহার করা হয়েছে, যা দলিলটির নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে পারে। উনি তো জাতীয় নেতা, উনি কোনো দলীয় নেতা নন। উনি হুম হুম। জাতির উঠতে উঠতে পারতেন, এটা জনগণের একটা প্রত্যাশা। প্রতিপক্ষ থাকবেই, শত্রু থাকবেই। অন্য হুম। ভুল হয়েছে বলে তো আমার সঠিকতাটা প্রয়োজন দেখা দিয়েছে।
তো এটা মনে হয় দীর্ঘমেয়াদে একটা পক্ষপাত দুষ্ট থেকে যাবে ওনার বক্তব্যটা, এটা আমার এবার ব্যক্তিগত মতামত। জি। 2 নম্বর হলো রাজনৈতিক প্রতিশোধ, বিচারের অঙ্গীকার। এটা শব্দটা আমি বলছি রাজনৈতিক প্রতিশোধ। অতীতের অন্যায় ও নিপীড়নের জন্য দ্রুত বিচারের ঘোষণা রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত দিতে পারে রাইট। এবং ভবিষ্যতের জন্য পূর্ণ পূর্ণ প্রতিশোধের এবং পরিবেশ তৈরি করতে পারে। এখানে আমি যখন আমি সরকার হিসেবে যখন আমি একটা কাউকে বিচার করার অঙ্গীকার করি, তাহলে সরকার একটা পক্ষপাত দুষ্ট হয়ে যায় এবং সরকার একটা প্রতিপক্ষকে বিচার করার কথা বলতে পারে। বিচারটা ছিল নিরপেক্ষ, আমরা জানি যে বিচার একটা নিরপেক্ষ বিষয়। এখানে সরকার বা বাদীর প্রশ্ন বড় কথা নয়, বিচারটা নিরপেক্ষভাবে হবে। কিন্তু ওনার এরকম ঘোষণার মধ্যে এটা আসাটা, এটা এটা প্রতিশোধমূলক হিসাবে অনেকে ভবিষ্যতে হয়তো এটাকে চিহ্নিত করতে পারে, আমার কাছে মনে হয়েছে। আরেকটা জিনিস মনে হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পূর্ণ গঠনের অস্পষ্টতা। জি। যদিও সংস্কারের কথা বলা হয়েছে, কিন্তু কোন কাঠামোতে এবং কিভাবে এই রূপান্তর বাস্তবায়ন হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। উনি সংস্কারের কথা বলেছেন, কিন্তু কিভাবে করবেন এটা এখানে উনি ব্যক্ত করতে পারেন নাই। 4 নম্বর বলছি, বিদেশি রাষ্ট্র ও শক্তির বিরুদ্ধে অভিযোগ। তিনি কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো রাষ্ট্র বলেন, বিদেশি শক্তি, তার হুম মানে হুম এনিবডি আদার দেন বাংলাদেশ। বিদেশি শক্তি বলতে সবাইকে উনি মিন করতে পারেন, এটা অনেকে এইভাবে নিতে পারে। উনি বলেছেন, তাই ঘোষণাপত্রে বিদেশি রাষ্ট্র ও বহিঃশক্তির বিরুদ্ধে প্রভুত্বের অভিযোগ রাজনৈতিক ও কূটনৈতিক জটিল পরিস্থিতি তৈরি করতে পারে, যা আন্তর্জাতিক সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ। উনি কিন্তু সুনির্দিষ্ট করেন নাই। জি। উনি বলছেন বহিঃশক্তির প্রভাব এবং যারা প্রভুত্ব করতে চায়, তো প্রভুত্ব করার জন্য তো অনেক রাষ্ট্রই আছে, তারা জি। এটাকে ইতিবাচক ভাবে নিবে না, তাদের প্রতি একটা ওয়ার্ড অফ ওয়ার্নিং দেওয়া হলো। ফলে কিন্তু আপনি বিদেশে বন্ধু কম হারাবেন, অবিশ্বাসটা বিদেশির সঙ্গে বৃদ্ধি পাবে ওরা যখন আপনাকে কোনো কিছু চাপ দিবে। তো 5 নম্বরটা যে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ঘোষণাপত্রের আইনগত গ্রহণযোগ্যতার ঝুঁকি রয়েছে। যেহেতু এটি একটি গণ অভ্যুত্থান থেকে উদ্ভূত দলিল, আমি রিপিট করছি কথাটা এখানে, যেহেতু এটি একটি গণ অভ্যুত্থান থেকে উদ্ভূত দলিল, উনি কিন্তু বিপ্লব বলেন নাই, খেয়াল করে না। দেখেন, এটা গণ অভ্যুত্থান থেকে উদ্ভূত দলিল। জি। তাই আন্তর্জাতিক আইন বা বিদ্যমান সংবিধান অনুযায়ী, আমি আবার বলছি, আন্তর্জাতিক আইন ও বা বিদ্যমান সংবিধান অনুযায়ী এর বৈধতা ও দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমরা আগে থেকে বলে আসছি, যদি এটা বিপ্লবী সরকারের ঘোষণাপত্র হইতো, তাহলে আপনি এটাকে একটা আইনগত বা গ্রহণযোগ্যতা ভিত্তি দিতে পারতেন। কিন্তু আপনি বারবার কালকে বলেছেন গণ অভ্যুত্থান, আপনি কিন্তু বিপ্লবের কথা বলেন নাই। তো গণ রাইট। অভ্যুত্থান হলে কিন্তু আইনগত হয়ে যায় না, বিদ্রোহীরা কিছু করলে সেটা আইনগত হয়ে যায় না, সেটা আইনের মধ্যে নিয়ে আসতে হবে। তো ওনার এই ঘোষণাপত্রটাকে আইনগত গ্রহণযোগ্যতার মধ্যে, ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। না, উনি তো বলেছেন যে এটাকে সংবিধানের তফসিল হিসাবে অন্তর্ভুক্ত করা হবে, নতুন যে এখানে তো আইনগত গ্রহণযোগ্যতার প্রশ্ন, উনি তো ব্যক্তি হিসেবে বলেছেন, এটা বাধ্যবাধকতা নাই। উনি তো বর্তমানে ওনার তো আইনগত ভিত্তি নাই, উনি তো এটাকে প্রোক্লামেশন করেন নাই, উনি গ্যাজেটে নোটিফিকেশন করেন নাই, উনি একটা বক্তব্য দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন। এটা তো প্রস্তাবনা, ঘোষণাপত্র। এটা তো হুম, বিপ্লবী সরকার ঘোষণাপত্র না। উনি সেই জি। সাংবিধানিক সরকার এবং এটা অন্যের কাঁধে দিয়ে দিচ্ছেন যে তোমরা সেটা আইনে পরিণত করবা। ফলে এটা গ্রহণযোগ্যতা নিয়ে এটা প্রশ্ন, আমার কাছে মনে হয়েছে, আপনারা হয়তো না না আরো না, ঠিক আছে, ঠিক আছে। চিন্তা আপনাকে চিন্তা করতে আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে মানে খুবই মানে আপনার যে বিশ্লেষণ এবং এটা নিয়ে যে পারেন। দূরদৃষ্টি। 30 সেকেন্ড দিলে আমি একটা উপসংহার আনতে চাই, আমি বক্তব্যটা দিলাম তো একটা উপসংহার আনতে চাই, যেহেতু আমি পক্ষে বিপক্ষে দুইটা পয়েন্টে বললাম। আমি নিরপেক্ষ, আপনার কাছে সেই উপসংহারটা শুনতে নিরপেক্ষ চাই। আমি নিরপেক্ষ অবস্থান থেকে 5টা গুড পয়েন্ট 5টা ব্যাড পয়েন্টকে আমি সিলেক্ট করেছি, সো দ্যাট জি। আপনারা তুলনা করে দেখবেন, জাতি তুলনা করে দেখবেন সবাই। উপসংহারে বলতে চাই, জুলাই জি। ঘোষণাপত্র একটি ঐতিহাসিক মোড় ঘোরানো দলিল হিসাবে বিবেচিত হতে পারে। আচ্ছা। আর এর ভাষা,
দৃষ্টিভঙ্গি ও বাস্তবায়ন কাঠামো অধিকতর ভারসাম্যপূর্ণ সমন্বিত হলে এটি গণতন্ত্র ও শাসন সংস্কারে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে। এটা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ রাজনৈতিক রূপান্তরের মাঝে একটি সংযোগ রেখা টানার প্রয়াস হলেও এর বাস্তবায়ন নির্ভর করবে জনগণের আস্থা, আন্তর্জাতিক সমর্থন ও অন্তর্বর্তী সরকারের দূরদর্শী নেতৃত্বের উপর। আমি জি। প্রেসাইজ হওয়ার জন্য লিখতে দিলাম, প্রেসাইজ হওয়ার জন্য আমার ভাষাটা এদিক সেদিক না হয়ে যায়, যাতে আপনারই বক্তব্যটা একটা দল হিসাবে থেকে যায় এবং আপনি যে আমরা যে সঠিকভাবে জিনিসটা করতে পেরেছি এই জন্য আমি 5টা গুড পয়েন্টস 5টা ব্যাড পয়েন্ট নিয়ে তুলনামূলকভাবে আমি আশাবাদী যে এটা একটা ভালো দলিল হতে পারে এবং এটা আমাদেরকে নতুন দিক দিয়ে দিতে পারে এবং এইটাকে ভিত্তি করে আমরা সামনের দিকে আগাতে পারি, নেতিবাচক ভাবে না দেখে আমরা এটা নিয়ে আগাতে পারি। কাজে আমি মনে করি, আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর ইউনূসকে সবার শেষে এবং সকল রাজনৈতিক দলগুলোকে, তারা একটা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছে এবং ঐক্যমত্যটা ধরে রেখে বাংলাদেশটাকে একটা সুন্দরের দিকে নিয়ে যাবেন। এটাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে জনগণের প্রত্যাশা থাকবে, আমি তো থাকবেই এবং আপনারও সমর্থন আমি কামনা করব। ধন্যবাদ জি, আপনি আমাকে সুযোগ দেওয়ার অনেক জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জাহাঙ্গীরুজ্জামান। আপনি বেশ খুবই সচেতন থাকে এবং দূরদৃষ্টি নিয়েই আমার মনে হয় বিশ্লেষণ করেছেন এবং আমার মনে হয় আপনার এই কথা থেকে আমাদের দর্শকদের মধ্যে একটা চিন্তার খোরাক। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মেজর আখতারুজ্জামানের বিশ্লেষণ আমাদের জুলাই ঘোষণাপত্র নিয়ে। উনি নিজে হয়তো কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত অথবা জড়িত ছিলেন, একসময় তো ছিলেন আমরা জানি, কিন্তু ওনার বক্তব্যের মধ্যে কিন্তু আমি এক ধরনের সার্বজনীন একটা চিন্তার প্রকাশ দেখতে পেয়েছি এবং উনিও সেটাই চেয়েছেন যে এই ধরনের ঘোষণাপত্র যেন পক্ষপাত দূষ না হয়, কেউ যেন মনে না করে যে আমরা একটা দলকে সাপোর্ট করছি অথবা একটা দলকে এগিয়ে যাচ্ছি। কারণ এটা কিন্তু অনেক দিন থেকে যাবে যদি সংবিধান তফসিলে থাকে। তো এই বিষয়গুলো নিয়ে হয়তো আরো আলোচনা হবে। মেজর আখতারুজ্জামান আলোচনাটা হয়তো শুরু করলেন, পরে কে কিভাবে আলোচনা করে সেগুলো আমরা দেখার অপেক্ষা। আপনারা সবাই ভালো থাকবেন, একদিন পর্যন্ত। আল্লাহ হাফিজ।